প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক স্বাগতম। বাংলাদেশের স্বাধীনতা 2.0 অর্থাৎ পরবর্তী স্বাধীনতা কিভাবে উদযাপন করছেন বিগত 4 মাস থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো বিগত সরকারের শাসনামলে একটা বিশাল অংশ তাদের একটা আক্ষেপের জায়গা ছিল, একটা ক্ষোভের জায়গা ছিল, একটা অস্বস্তির জায়গা ছিল যে বিগত সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের মাধ্যমে দেশের মানুষের বাক স্বাধীনতাকে খর্ব করেছে, বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে এবং সংবাদ মাধ্যম কর্মী, সাংস্কৃতিক কর্মী, সুশীল, বুদ্ধিজীবী, লেখক, কলামিস্ট প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের একটা অস্বস্তির জায়গা ছিল যে শেখ হাসিনা সরকার বাক স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। তো সবার সেই জায়গা থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে একদম চিটিং বিপ্লবে অংশগ্রহণ করে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, যাতে তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে দেশে সকল ধরনের তাদের মতামত ব্যক্ত করতে পারে, সকল সেক্টরের সকল বিষয়ে। তো সেই জায়গা থেকে সংবাদ মাধ্যমের একটা বিশাল চাওয়া পাওয়া ছিল যে এই সরকার ক্ষমতায় এসেছে, এখন সংবাদ মাধ্যম স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবে। তো বিগত 15 বছরে সংবাদ মাধ্যমে যতগুলা বাতাবি লেবুর চাষ হয়নি সেটা 4 মাসে হয়ে গতকাল বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের নিষেধাজ্ঞা দিয়েছে। সেটা কেন দিবে? আপনারা অবশ্যই জানেন যে গত পরশুদিন বাংলাদেশের সচিবালয়ের 7 নং ভবনে আগুন লেগে গিয়েছে, কয়েকটা মন্ত্রণালয় পুড়ে গিয়েছে, তাদের সকল নথিপত্র গায়েব হয়ে গিয়েছে আগুনে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই জায়গা থেকে সাংবাদিকদের সচিবালয়ে নিরাপত্তার স্বার্থে প্রবেশ অধিকার আপাতত বন্ধ করে দিয়েছে, অর্থাৎ কোনো সাংবাদিক সচিবালয়ে প্রবেশ করতে পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করেছে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। প্রেস বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস, ডিজিটাল অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী বেসরকারি ব্যক্তিবর্গের জন্য সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো। সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত একটি ডিমিনেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এত দ্বারা বাতিল বলে গণ্য হইবে। সাংবাদিকরা কি সচিবালয়ে আগুন দিয়েছিল? দেয় নাই। তো সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার মধ্য দিয়ে আপনারা কি প্রমাণ করলেন যে সংবাদ মাধ্যম অনেক বেশি স্বাধীন? আমার খুব বেশি মনে পড়ছে বাংলাদেশের 2 জন নারী উপস্থাপিকা যারা জুলাই আন্দোলনে চিটিং বিপ্লবে ব্যাপক ভূমিকা রেখেছিল। একটা হচ্ছে যমুনা টিভি রুকসানা আঞ্জুম নিকোল, আর একটা হচ্ছে চ্যানেল আই এর মেট্রো সেম টু দা পয়েন্টের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, মুক্তিযোদ্ধার সন্তান। তো এদের 2 জনের জন্য আমার খুব মায়া লাগছে যে এরা ব্যাপক ভূমিকা ছিল, এরা বিভিন্ন সময় সরকারের সমালোচনা করেছে। তো সেই রুকসানা আঞ্জুম নিকোল যে ওই যে মীর মুগ্ধর যে পানি লাগবে একটা ডায়লগ বলে যে তিনি জাতির ত্রাতা বনে গিয়েছিলেন, জাতির কাছে হিরোইন হয়ে গিয়েছিলেন পুরো বাঙালি জাতির, সেই ভিডিওটা একবার দেখেন। পানি লাগবে, পানি অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। তো রুকসানা আঞ্জুম নিকোল, বর্তমানে স্বাধীনতা কেমন চলছে, আপনাদের কেমন কাটছে, স্বাধীনতা কিভাবে কাটাচ্ছেন আপনাদের নতুন বাংলাদেশের স্বাধীনতা, একটু আমাদেরকে অবশ্যই জানাবেন। এরপর আসেন আপনার হচ্ছে ওই দীপ্তি চৌধুরী, যে তার যে ভাইরাল একটা টক শো ছিল সাবেক বিচারপতি মানিকের সাথে। বিচারপতি মানিক তাকে রাজাকারের সন্তান বলে অভিহিত করেছিলেন, তিনি সেখানে রেগে ক্ষেপে বেগুন হয়ে গিয়েছিলেন একদম। তো সেখানে তিনি বলেছিলেন তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। পরবর্তীতে এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তিনি আদৌ প্রমাণ করতে পারেন নাই তিনি মুক্তিযোদ্ধার সন্তান বা তার পরিবারে কেউ মুক্তিযোদ্ধা রয়েছে। তার বাবা একজন নারী লিপসুক লম্পট, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি ইতিমধ্যে। দীপ্তি চৌধুরীর সেই ভাইরাল টক শোটা একবার একটু দেখেন। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। দীপ্তি চৌধুরী বিগত কয়েকদিন পূর্বে একটা শোতে তিনি বলেছেন যে বিগত 15 বছর সরকারের যারা শাসনামলে ছিল তাদের সময় বাক স্বাধীনতা ছিল না, এই সময় বাক স্বাধীনতা গত 4 মাস থেকে নাকি বাক স্বাধীনতা
প্রচুর পরিমাণে বাক স্বাধীনতা তাদের চারপাশে বিরাজমান করছে, ঘুরে বেড়াচ্ছে। তো সেই বিষয়ে তিনি একটা টক শোতে বলেছেন, সেটাও একটু দেখেন ভিডিওটা। গণমাধ্যম যেখানে এতদিন ধরে আসলে একটা সরকারের বা দলীয় কবজার মধ্যে ছিল, সেখান থেকে জনগণের গণমাধ্যমের প্রতি একটা অনাস্থা তৈরি হয়েছে। তো সেই অনাস্থাটা দূর করে আসলে গণমাধ্যম যে স্বাধীনভাবে কাজ করতে পারছে, এবং সেই স্বাধীনভাবে কাজ করার সাথে কিন্তু একটা বড় রেসপন্সিবিলিটি আসে। অন্যের কথায় দাস হয়ে কাজ করার সাথে কিন্তু রেসপন্সিবিলিটি থাকে না, বাবা, কারণ তারা বলবে যে আমার অসহায়, আমাকে বলা হয়েছে আমি করছি। কিন্তু যে এই যে স্বাধীনভাবে কাজ করছে যখন, তখন তার কিন্তু সেই রেসপন্সিবিলিটি সম্পর্কে আমরা কতটা সচেতন, কতটা সক্ষম, সেটা নিয়ে কাজ করতে হবে। তো এই যে ডাবল স্ট্যান্ডার্ড লোকজন, এদের জন্য কি বলতে হয় জানেন? এই যে দীপ্তি চৌধুরী, রুকসান আঞ্জুম, নিকোলের মতো আরো যারা সাংবাদিক রয়েছে, বাংলাদেশে অনেক সাংবাদিক, সত্যি কথা বলতে কি বাংলাদেশের সংবাদ মাধ্যম জগতের যারা সংবাদ মাধ্যম কর্মী কিংবা সংবাদ মাধ্যমের যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, এরা প্রত্যেকে দালাল, প্রথম শ্রেণীর দালাল। এরা কখনো কোনো সংবাদকে, স্বচ্ছ সংবাদকে প্রকাশ করবে না। এরা যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারের দালালি করবে। এটা নৈতিকতার জায়গা থেকে তারা কখনো কোনো কথা বলবে না। এটা তাদের চরিত্র, এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের একটা প্রকাশ আপনারা বলতে পারেন। তো এদের জন্য আমার একটা গান আপনাদেরকে একটু শোনাই। একটা হুজুর, আমাদের যে কাঠমোল্লা বাংলাদেশের তথাকথিত হুজুর, গান গেয়ে বাংলাদেশের ট্রেন্ডিং এ ছিল গানটা, শুনেন গানটা। নাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সাঙ্গে ও সাঙ্গে হে গো আদা পথে মাজা ভাঙ্গে। তো এই হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। গত 4 মাস যাবৎ বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি। ইভেন যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে বাংলাদেশে অবস্থান করে, যারা সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। সমন্বয়ক হাসনাত সময় টিভিতে গিয়ে 5 জন সাংবাদিককে চাকরিচ্যুত করার জন্য তিনি প্রেশার ক্রিয়েট করে এসেছিলেন, সেট করে এসেছিলেন। পরবর্তীতে তিনি সেটার জন্য ক্ষমা চেয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তো তিনি যদি নাই যেতেন, সেই ক্ষেত্রে তিনি স্ট্যাটাস কখনোই দিতেন না নিজের অবস্থান পরিষ্কার করার জন্য। এগুলো আসলে সার্বিকভাবে আপনারা যদি বলেন। তারপর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা যে প্রেস সেক্রেটারি, উনি তো নিজেকে পলিটিশিয়ান হিসেবে দাবি করেন। উনার মন্তব্য, ওনার কথার ধরন দেখলে মনে হয় উনি একজন পুরোদস্তুর পলিটিশিয়ান, উনি একজন আমলা। সেটা তিনি কখনো স্বীকার করেন না, তার কথার মধ্যে সেটা আমরা কখনো দেখতে পাই না। তো যাই হোক, বর্তমান সময়ে মিডিয়াতে যেই প্রেসক্রিপশন লিখে দেওয়া হচ্ছে, যেই স্ক্রিপ্ট লিখে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, যারা প্রেস নিয়ন্ত্রণ করে, মিডিয়া নিয়ন্ত্রণ করে, তারা যে স্ক্রিপ্ট লিখে দেয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে অধীনস্থ যে চ্যানেলগুলো রয়েছে বাংলাদেশে বা সংবাদ মাধ্যমগুলো রয়েছে, প্রত্যেকে সেই স্ক্রিপ্ট অনুযায়ী তারা তাদের বিবৃতি দেয়। ইভেন আমরা বিভিন্ন সময় দেখেছি একটা নিউজের হেডলাইন কতবার পরিবর্তন করা হয়েছে এডিট করে। এগুলো আসলে একটা দেশের সংবাদ মাধ্যমের ক্ষেত্রে যায় না, কারণ বাংলাদেশের সংবাদ মাধ্যম বিগত সময় বরাবর এমনই ছিল, আগামী দিনও থাকবে। তো গত 15 বছর আপনারা যারা মিডিয়াতে সরকারের বিরোধিতা করেছেন, সরকারকে বিভিন্ন মন্তব্য করেছেন, বিভিন্ন নেতিবাচক সমালোচনা করেছেন, তো আপনারা এখন কোথায় ভাই? এই যে তথাকথিত বুদ্ধিজীবী, সুশীল, লেখক, গায়িকা, নায়িকা, বিভিন্ন শ্রেণী পেশার যারা টকশোর সামনে গেলে শেখ হাসিনা সরকারের বদনাম করে শেখ হাসিনা সরকারকে একদম আকাশ থেকে মাটিতে ফেলে দিতেন, তো এখন আপনারা কোথায়? আপনারা তো বাক স্বাধীনতার জন্যই তো দেশ স্বাধীন করছেন, দ্বিতীয় স্বাধীনতা আপনারা নিয়ে এসেছেন। তো আপনারা এখন সেই দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করতে পারছেন না কেন? আমরা যারা দেশে নাই, আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু দেশটা ভুগে চলে গেল এই তথাকথিত বুদ্ধিজীবী, সুশীল দালালদের জন্য। এবং এই যারা ছাত্র আন্দোলনে যারা সাধারণ শিক্ষার্থী, যাদের ব্রেন ওয়াশ করে এই আন্দোলনে নামানো হয়েছিল, তাদের জন্য অনেক মায়া হয়, কারণ এই দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে। এবং আপনারা খুব ভালোভাবে জানবেন যে পাকিস্তান মিসাইল টেস্ট করার কারণে কিন্তু পাকিস্তানকে বাইডেন প্রশাসন একটা স্যাংশন দিয়ে গিয়েছে। তো 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবে, এর আগেও বাংলাদেশকে বাইডেন প্রশাসন নিজেদের মুখ বাঁচানোর জন্য একটা স্যাংশন যদি লাগিয়ে দিয়ে যায়, ডোনাল্ড ট্রাম্প আসার পরে সেই স্যাংশন তো তুলবে না, উল্টা আরো কয়েকটা স্যাংশন দিয়ে দিবে। সেনাবাহিনী স্যাংশন খাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। এখন আর কি কি স্যাংশন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার খায় সেটাই দেখার বিষয়। তবে দেশটা সব দিক থেকে ভুগে চলে গেল, এটাই আমাদের জন্য আফসোসের কারণ, আমাদের জন্য আশঙ্কার কারণ, আমাদের জন্য চিন্তার কারণ। কারণ এই দেশের একটা প্রজন্ম রয়েছে, যে প্রজন্ম এই দেশকে ভালোবাসে, এই দেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে, এই দেশের স্বাধীনতার সপক্ষের শক্তি। এই শক্তিগুলোর জন্য বড্ড মায়া হয় যে এরা এই তথাকথিত কিছু বাটপার, চিটার, ভণ্ডদের কারণে এরা ভুক্তভোগী হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর দীপ্তি চৌধুরী ও রুকসান আঞ্জুম নিকোলকে স্বাধীনতা উপভোগ করার জন্য উদার কণ্ঠে আহ্বান জানাচ্ছি।